রাজনীতি বেশ জটিল জিনিস, সব প্রশ্নের জবাব সব সময় দেওয়া যায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়েছিলেন, উনি একটা লিখিত বক্তব্য পড়েছিলেন। সেই বক্তৃতার শিরোনাম ছিল আমার স্বপ্নের দল। মানে কীরকম দল হলে উনি খুশি হন এইটা বলতে চেয়েছিলেন। আমার এখনও এটা মনে আছে, কারণ আমি যদি মন থেকে কথা বলি তাহলে আমি কীরকম দল চাই, যারা আমার সাথে দল করছেন, যারা আমার সাথে রাজনীতি করছেন, লড়াই করছেন, তাদেরকেও আমি সেই কথা বলতে চাই। এরকম একটা দল চাই, ধরেন আমার দল, আমি যে দলটা করি সেই দল আর যারা করে তারা এই দলের রাজনীতি সম্পর্কে স্পষ্ট আছে। কোনো ঝাপসা ধারণা নিয়ে, ভুল ধারণা নিয়ে, অলিক কল্পনা নিয়ে, নেতার প্রতি অন্ধ ভালোবাসা নিয়ে দল করুক, আমি তা চাই না। রাজনীতি বেশ জটিল জিনিস, সব প্রশ্নের জবাব সব সময় দেওয়া যায় না। কিছু কিছু বিষয় আছে যেগুলো ডিপ্লোম্যাটিক্যালি সিক্রেট থাকে, গোপন থাকে। সেই বিষয়গুলো যাতে তারা বোঝেন যারা আপনার সাথে দল করছে, আর দলের মধ্যে যেন কোনো রকম অসন্তোষ চিরস্থায়ী না হয়, দাঁড়া বাঁধতে না পারে, এবং সেগুলোই যেন প্রকাশ না হয়। এই কারণেই একটা গণতান্ত্রিক রাজনীতির প্রতি আমি পরিপূর্ণ আস্থাশীল। আমি তো জাসদ করতাম, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলতো, বিশাল দল ছিল, তার ছাত্র সংগঠন তো সারা দেশের যে কোনো জায়গায় বিস্তারিত ছিল, কিন্তু জাসদ দাঁড়ায়নি। আমি এটাও বলতে চাই, শুধু আবেগ দিয়ে, উচ্ছ্বাস দিয়ে যারা দলের কথা ভাবছেন, সেই রকম করেও একটা দল করতে চাই না আমি। এবং সর্বশেষ উদাহরণ দুটো দিতে পারি, একটার নাম বলা একটু মুশকিল, তারপরেও বলি, কোটা আন্দোলন করে যে শক্তি দাঁড়ালো, সেই দল একটা দল করতে চাইল, কিন্তু সেই দল দলের মতো করে জনগণের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারল না। আর এখন যারা আছে 24-এর অভ্যুত্থানের উপরে দল করতে চায়, কেবলমাত্র ওই সাকসেসের উপরে, ওই সফলতার উপরেই সমস্ত কৃতিত্ব নিয়ে জনগণের সামনে একটি রাজনৈতিক দল করবার চেষ্টা করে তারা পারল না। এখন মানুষ বলে এনসিপি কটা সিট পাবে, এনসিপি কটা আসনে জিতবে। তারা তো এরকম করে বলছে যেন বিএনপি কিছু নয়, তারা নির্বাচনে জিতে তারাই ক্ষমতায় যাবে। আমি টেলিভিশনে টক শো করবার সময় অনেক ভালো ভালো কথা বলতে পারেন, জানেন, শোনেন, সেই রকম মানুষকে বলতে শুনেছি, ওরা সব জায়গায় তো সিটই দিতে পারবে না, ক্যান্ডিডেট দিতে পারবে না, জিতবে কটা এটা একেবারে হাতে গোনা যাবে। অথচ কি বিশাল কাণ্ড ঘটেছিল, সেই তারা মিলে একটা দল তো বানাতে পারেনি। নাগরিক ঐক্য সেই রকম একটা দল বানাতে পারবে, দল হয়ে উঠবে, যেটা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হবে। আমার প্রশ্ন বোঝেননি? আমার প্রশ্ন বোঝেননি? নাগরিক ঐক্য সেই রকম একটা দল হতে পারবে যারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারবে। আচ্ছা, বিএনপি কি সেরকম একটা দল, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক? বিএনপিকে নিয়ে কোনো প্রশ্ন নেই, মানুষের মধ্যে কোনো কনফিউশন নেই। মানুষ বিএনপির ব্যাপারে সমালোচনা করে, 3বার 4বার না বলেছেন কে? নিশ্চয়ই বিএনপি করে। কনফিডেন্ট বিএনপি সব ঠিক করছে, বিএনপি সব ভালো করছে, এরকম একটা ব্যাপার হয়। দল যত বড় হয় তত তার নিয়ন্ত্রণের রশি দুর্বল হয়ে যায়। মানুষ যত দূরে চলে যায় তত তার সঙ্গে আত্মিক যোগাযোগ কমে যায়। এমনকি এখন ইন্টারনেটের এত বিস্তার হবার পরেও তার সাথে সেরকম করে যোগাযোগ করা যায় না। ধরেন আমি যদি বিএনপি সম্পর্কে বলি, আমি কিন্তু বিএনপিকে সেই রকম একটা দল হওয়া দেখতে চাই যারা সত্যি সত্যি জনগণের প্রতিনিধিত্ব করে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করে। ধরেন এই যে আমরা এখনও ঐক্যবদ্ধ আছি না, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য বিএনপির সাথে এক হয়েছিলাম। এখন তো ফ্যাসিবাদ নেই, পরাজিত হয়েছে, এখন বিএনপির সাথে আমাদের ঐক্য আছে? আছে? আছে তো। কেন?
আমরা একটা সংস্কার কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়েছি। কোনটা বেশি ইম্পর্টেন্ট, ওই স্বৈরাচারকে সরিয়ে দেওয়া নাকি সংস্কার করে এই যে আন্দোলনের মধ্যে দিয়ে আকাঙ্ক্ষা তৈরি হলো একটা নতুন বাংলাদেশ গড়ব বৈষম্যহীন, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আমি জি আমি বলি দুটোই গুরুত্বপূর্ণ। কোনটা বেশি কোনটা কম তা না, সময়ে এক নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ ছিল যতদিন পর্যন্ত ফ্যাসিবাদকে আমরা পরাজিত করতে পারিনি। কিন্তু আজ ফ্যাসিবাদ পরাজিত করবার লড়াই তো নাই, আজ দেশ গড়বার লড়াই, এবং এই লড়াই আবেগ উত্তেজনা ব্যাপক স্লোগান দিয়ে করতে পারবেন না। এই লড়াই করতে হবে খুবই সুচিন্তিতভাবে, চিন্তার ভিত্তিতে। দেশ বদলাতে পারে কী কাজ করলে সত্যি সত্যি মানুষের কল্যাণ হয়, কী ধরনের কর্মসূচি দিলে সেটা যদি ঠিক মতো আন্তরিকভাবে গ্রহণ করতে পারি। এটা বুদ্ধিবৃত্তিক লড়াই। আগেরটা যতখানি আবেগের লড়াই ছিল, এখন ততখানি আবেগের লড়াই নয়, এখন এই লড়াইটা বুদ্ধিবৃত্তিক লড়াই। আমরা তো আটকে যেতে পারতাম, সরকারের সাথে বিএনপি যেরকম লাগালাগি অবস্থা হয়েছিল, এটা চলতে থাকলে সংঘাত হতো, নির্বাচন হতো না। এই সংঘাতের পরিস্থিতিটা দূর হয়েছে। তারপরে প্রশ্ন ছিল, ঠিক আছে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আনলাম, ফেব্রুয়ারিতে নির্বাচন করব, কিন্তু তিনটি জিনিস দৃশ্যমান হতে হবে: সংস্কার, বিচার এবং নির্বাচন। সংস্কারের বিষয় এখন কি দৃশ্যমান হচ্ছে? মনে করতে পারছেন, বিশ্বাস করতে পারছেন এই সংস্কার প্রক্রিয়া কোথাও গিয়ে শেষ হবে? সবাই চুপ থাকা দেখে বুঝতে পারছি নিজেরাই ভালো করে বুঝতে পারছেন না। আর আপনার পছন্দ হোক তা হোক, দুই চক্ষে বিএনপিকে দেখতে পারেন না, তাও যদি হয় বিএনপি ছাড়া তো এই কাজটা হবে না। হবে? এখন মানুষ বুঝে না বুঝে, আপনার ভালো লাগছে না, কিন্তু নাগরিক ঐক্যকে ওইভাবে জনগণ সমর্থন করে না যেইভাবে হাজারে হাজারে লাখে লাখে বিএনপিকে সমর্থন করে। অতএব বিএনপি কি করে, কিভাবে করে, ঠিক করে কিনা সেটা আমার জন্যও গুরুত্বপূর্ণ, আপনার জন্যেও। বিএনপি যদি ভুল করে তাহলে এখন দেশের জন্যও একটা বিপদ হতে পারে। অতএব আমি কিন্তু চাই বিএনপি যত বেশি আমার বন্ধু হয়, যত বেশি তার কাছে মন খুলে আমি বলতে পারি, যত বেশি বলতে পারি এটা ভুল, এটা না করে এইটা করা ভালো, উনি শেষ পর্যন্ত আমারটা মানতেও পারেন কিংবা নাও মানতে পারেন। যদি আমি তার সঙ্গে জোট বাঁধি, যদি তার সাথে একত্রে আরও সামনের দিকের পথ যাই, তাহলে এই সম্পর্ক আমাদের থাকতে হবে। একটা জটিল পরিস্থিতিতে, এই যে ধরেন 2 টার্ম নাকি 2 বছর, একটাও মানে না বিএনপি, না মানেনি বিএনপি, 2 বার মানেনি বিএনপি, কিন্তু ওইখানে একটা প্রস্তাব দিয়েছেন 10 বছর করে দেন। আপনি 2 টার্ম করলেও 10 বছরই হতো, 2 বার করলেও 10 বছরই হতো, কিন্তু টার্ম এবং বারের সাথে একটা সমস্যা আছে, যদি টার্মটা অর্ধেক পথে শেষ হয়ে যায়। অতএব খুবই বুদ্ধিমত্তার সাথে তারা এই প্রস্তাব দিয়েছেন, এবং প্রস্তাবটা আমি যতদূর পত্রিকায় পড়েছি, আমাদের যারা গেছে, আমি ছিলাম ওই বৈঠকে, তারা মেনে নিয়েছেন। এই রকম করে একই প্রশ্ন আছে আরও, সব ব্যাপারে ওনারা যেরকম বলেছেন তাই যে আমিও একমত হয়ে গেছি সেরকম না, কিন্তু এটা মনে হয়েছে বিএনপি সমস্ত ব্যাপারে একটা নিষ্পত্তি করতে চাই। আপনি বলতে পারেন বিএনপি তো এখন নিষ্পত্তি করবেই, যত তাড়াতাড়ি নিষ্পত্তি হয় তত তাড়াতাড়ি ভোট হবে, যত তাড়াতাড়ি ভোট হবে তত তাড়াতাড়ি তারা ক্ষমতায় যাবে, তাহলে দেরি করবে কেন? বাবা ঝামেলা আছে, তাড়াতাড়ি মিটিয়ে দিই, তারপরে ভোট হোক, ভোটের পরে ক্ষমতায় যাব, পার্লামেন্ট আমাদের, সরকার আমাদের, আমরা আমাদের মতো করেই তো দেশ চালাবো, বলতে পারে তো। বিএনপি অবশ্য বলেছে, তাদের নেতা তারেক রহমান বলেছেন, আমি একা একা দেশ চালাতে চাই না, একা একা সরকারও গঠন করতে চাই না, আমি একটা জাতীয় সরকার করতে চাই, যারা যারা মিলে এই আন্দোলন করেছি তারা সবাই মিলে আমরা সংস্কার করব, দেশ গড়ব। কীরকম লাগে কথাটা? প্রথম ধান্দার মধ্যে পড়ে গেছি, বাবা বিএনপি এত ভালো মানুষ হয়ে গেছে, বিএনপি এত বড় হৃদয় হয়ে গেছে। বুঝতে চাই, আরও ভালো করে বুঝতে চাই। অতএব খেয়াল করেছে, এখন পর্যন্ত এই রকম একটা বক্তব্যের পেছনে আমরা প্রকাশ্য সমর্থন দিই,
কিন্তু আজ আমি এখানে বলছি নিশ্চিতভাবে নির্বাচন যখন সামনে আর ৮ মাস পরে ভোট হবে, সেই ভোট কি বিএনপি একা একা করবে? না, বিএনপি বলছে জোটগতভাবে করবে। জোটগতভাবে কেমনি হবে সেটা দেখা যাক, কিন্তু জোটগতভাবে যদি ভোট হয় তাহলে সরকারও একসাথে করবে এরকম ধারণা করা যেতে পারে। রাজনীতির কিছু কিছু বিষয় আছে, একটু আগে আমি যেমন বললাম সব কথা স্পষ্ট করে বলা যায় না, কিন্তু আপনি যদি বলতে পারেন, নিজের কাছে যদি আপনি স্পষ্ট থাকেন, তাহলে আপনি আপনার কর্মী, নেতা, জনগণকেও বলতে পারবেন আমি এই চাই, এই শর্তে, এই ভাবনায় আমি ওই দলের সাথে ঐক্যবদ্ধ হয়েছি, এই শর্তে আমরা একটা গণতন্ত্র মঞ্চ করেছি। যেমন আমরা তখন গণতন্ত্র মঞ্চ কেন করেছিলাম? আমরা যারা আন্দোলনের ব্যাপারে দৃঢ় ছিলাম, আমি দুঃখ প্রকাশ করছি আমরা যে ইতিহাস লিখেছি সেই ইতিহাসে কিভাবে যে গণতন্ত্র মঞ্চের কথাটা বাদ পড়ে গেল, আমি কথাটা শুনবার পরে নিজেই লজ্জিত হয়েছি। এটা বাদ পড়া উচিত ছিল না। আমি একা নই, যারা যারা এই ইতিহাস তৈরিতে ব্যস্ত ছিলাম তাদের সবারই মনে থাকা উচিত ছিল। আমরা একটা দৃঢ় অঙ্গীকার দিয়ে মনে করেছিলাম এই লড়াই আর কেউ চালাক বা না চালাক আমরা চালাবো। 28 অক্টোবরের পরে যখন বিএনপির নেতাদের যেখানে পাচ্ছে সেখানে গ্রেপ্তার করছে, তখন আমরা প্রতিদিন ঢাকার রাজপথে এই প্রেস ক্লাবে নাইট্রোজেন মোড় পর্যন্ত মিছিল করেছি, প্রতিদিন করেছি, কারণ আমাদের মধ্যে সেই অঙ্গীকার ছিল। এই অঙ্গীকার আমাদের এখনও আছে, এই অঙ্গীকার আমাদের দেশের প্রতি। আমি সেই অঙ্গীকার বলি কল্যাণ রাষ্ট্র। সাইফুল হক সাহেব আর কিছু বলেন, জোনায়েদ সাকি আর কিছু বলেন, এবং এরা সবাই মিলে যা বলি, হয়তো বিএনপি তারও বাইরে কিছু বলে, কিন্তু আজকে সালাউদ্দিন ভাই বলেছেন যে একটা কল্যাণমুখী রাষ্ট্র করবার কথা আমরা সবাই মিলে ভাবতে হবে, একসাথে লড়াই করতে চাই। আমরা সেইভাবে অনেক দূর এগিয়ে গেছি, এবং এই কারণে এমনি বসে থাকতে থাকতে উনি আমাকে জিজ্ঞেস করলেন, ভাই কী বলবো? আমি বললাম একটাই বলেন, এই যে সংস্কারের প্রক্রিয়া এখনও চলছে, এটাতে হতাশা ছড়াবার জায়গা নেই, এইটা আমরা সফলতার জায়গায় নিয়ে যাব। এখন পরিস্থিতিটা এমন, এই সংস্কার আমরা কি চাই, কিভাবে চাই, তা আমরা যা বলবো সেরকম করেই হয়তো করতে পারব। আমি জানি না রাষ্ট্রের মূলনীতি নিয়ে পরিস্থিতিটা কী দাঁড়াবে। মূলনীতি বিষয়টা এতই কঠিন, এটা একেবারে অন্তরের বিশ্বাসের সাথে যুক্ত। আমি গণতন্ত্রে বিশ্বাস করি, আরেকজন সমাজতন্ত্রে বিশ্বাস করে। এই দুটো মানুষের মধ্যে, গণতন্ত্র আর সমাজতন্ত্রের মধ্যে কোনো রকম মিল হবে না। কিন্তু কিছু বিষয় হতে পারে। যখন আমরা বলছি বহুত্ববাদ বিশ্বাস করি, তখন কোনো কোনো মোল্লারা বলছেন বহুত্ববাদ কীরকম করে হবে, আল্লাহ তো এক, তাহলে বহুত্ববাদ কেন? আমরা বলছি বহুত্ববাদ মানে আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে নয়, আমরা চিন্তা মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বহুত্ববাদের কথা বলছি। এই যে লড়াই, বুদ্ধিভিত্তিক লড়াই, বোঝার লড়াই, জ্ঞান ভিত্তিক লড়াই, এই লড়াইয়ের সময় এখন। এবং এই লড়াইয়ে আমি মনে করি এখন পর্যন্ত আমরা যদ্দূর গেছি এটা একটা বিরাট অর্জন। প্রফেসর ইউনূস বলেছেন যে জায়গাগুলোতে আপনারা মিলতে পারবেন না সেটা ভবিষ্যতের জন্য রেখে দেন, ভবিষ্যতের জন্য সেটা আমরা রাখছি, এবং মনে করি যে ভবিষ্যতে এটাও নিষ্পত্তি করা যাবে। ডক্টর ইউনূস যে স্বপ্নের দলের কথা বলেছেন, এই লড়াইয়ের মধ্যেও আমরা সেই স্বপ্নের দল গড়বার পথে আছি। ডক্টর ইউনূস যেরকম করে বলছেন সেরকম নয়, আমরা যেরকম করে স্বপ্নের দল অথবা একটা ভালো দল, একটা কল্যাণ রাষ্ট্র গড়বার উপযোগী দল গড়ে তোলা যায়, সেই দল গড়ে তোলার চেষ্টা করছি। আমি শুধু আপনাদের সবাইকে বলবো, চোখ কান খোলা থাকবে, খরগোশের মতো কানগুলো যাতে সবসময় সতর্ক থাকে। চোখ খোলা থাকবে কেন? দেখেন সত্যি সত্যি কী হচ্ছে। মূলনীতি নিয়ে যে বিতর্ক হবে সেখানে একটা প্রবণতাই হবে ধর্মকে বিশ্বাস করা। ধর্ম মানেন কি না, ধর্মের কথা থাকবে কি না, সংবিধানে যুক্ত হবে কি না। আমরা অনেকগুলো বছর পার করেছি, ধর্মে বিশ্বাস করেছি, কিন্তু কনস্টিটিউশনের মধ্যে লিখি নাই। কেন লিখিনি? লেখা ছিল কোনো সময়, কেন লিখিনি? আমার অন্তরে যেটা আছে সেটা আমার, আমি মুসলমান, আমি এই ধর্মে বিশ্বাস করি, আমি তার কথা বলছি। কিন্তু এই রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও তো আছে, তারা তো আমার এই বক্তব্যের সাথে একমত নয়। বাংলাদেশে অধিকাংশ মানুষ মুসলমান, অধিকাংশ মানুষ বাঙালি, কিন্তু ভারতে কত ধর্মের লোক, ইংল্যান্ডে কত ধর্মের লোক, সারা পৃথিবীতে ভিন্ন বিশ্বাস, ভিন্ন ধর্মের লোক আছে। এই জন্যে এই বিশ্বাস নিয়ে
ধর্ম নিয়ে তারা কেউ বাড়াবাড়ি করে না। তারা মূলনীতি জনগণের অধিকারের প্রশ্নটাই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমরাও সেই দিকেই যাওয়ার চেষ্টা করব এবং আমি মনে করি আগামী দিন এই আলোচনা, এই বিতর্ক যেভাবেই হোক না কেন, আমরাও মূলনীতিতে থাকতে চাইব। অন্যরা যারা বুঝবেন তারা তাদের কথা বলবেন, আমরা আমাদের বুঝটাও তাদের কাছে যাব। এর বেশি এখন হয়তো বলা আমি মনে করি আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা শুধু এইটুকু বলতে পারি কি, আমরা যা মনে করেছিলাম সেই ভিত্তিতে আমরা অগ্রসর হচ্ছি। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।